দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আরজিকর থেকে সরাসরি। আপনারা জানেন প্রত্যেকেই নিপা ভাইরাস কার্যত আতঙ্ক ছড়াচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বারাসাতের দুইজন নার্স তাদেরও কিন্তু ধরা পড়েছে। তাহলে আরজিকর এই মুহূর্তে কি প্রোটেকশন নিচ্ছে তারা, বা মানুষ আতঙ্কিত হচ্ছে, কি কি উপসর্গ হতে পারে? এটা মারণ রোগ মনে হচ্ছে, সেই করোনার মতোই আমরা আতঙ্কিত হচ্ছি। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক, কথা বলবো স্যারের সাথে। স্যার, এটা অনেকেই বলছেন মারণ রোগ নাকি সময় চলে যেতে পারে, এরকম একটা ভয়াবহতা রয়েছে এই রোগটার মধ্যে। এটা কি কি উপসর্গ দেখা যাচ্ছে? আমাদের বাংলায় এই মুহূর্তে দুজনে ধরা পড়েছে অলরেডি। দেখুন, নিপা ভাইরাস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং এটা একটা ভয়ের কারণও আছে। কারণ এর আগে যে সমস্ত কেসগুলো দেখা গেছে তাতে মর্টালিটি রেট কিন্তু হাই। এই ডিজিজটা হচ্ছে একটা জুনোটিক ভাইরাস। জুনোটিক ভাইরাস মানে হচ্ছে এনিম্যাল থেকে, মানে প্রাণী থেকে মানুষের শরীরে আসে। এবার কীভাবে আসে? এইটা হচ্ছে বাদুড়। বাদুড় থেকে হয়। বাদুড় মানে তার ভিতরেও কিছু ভাগ আছে। যেমন সারা বিশ্বে বাদুড়ের প্রজাতি আছে প্রায় 1400, ভারতে আছে 130টা, কিন্তু তার মধ্যে 1 থেকে 2টো মাত্র বাদুড় মানে প্রজাতির বাদুড় হচ্ছে এই ডিজিজটা স্প্রেড করে। এবং সেক্ষেত্রে ওই ফল খেতে বাদুড় বলে একটা ইয়ে আছে, যেটাকে জেনাস বলা হচ্ছে টেরোপাস। ঠিক আছে, টেরোপাস মিডিয়াসটা করা হচ্ছে ভারতবর্ষ এবং বাংলাদেশে বেশি। একটা যে ভ্যাম্পাইরাস আছে সেটা মালয়েশিয়ায়, আর থাইল্যান্ড কাম্বোডিয়াতে হচ্ছে লাইলে, টেরোপাস লাইলে। এই কয়েকটা প্রজাতিরই বাদুড় কিন্তু এই ডিজিজটাকে স্প্রেড করে। এবার এরা হচ্ছে ন্যাচারাল রিজার্ভার, মানে হচ্ছে এর বডিতে যদি ভাইরাসটা থাকে এর কোনো সিমটম সেই অর্থে হয় না, এর কোনো রোগ হয় না, তাই দীর্ঘদিন ক্যারি করতে পারে। হ্যাঁ, এইবার কি করে পৌঁছায় আমি এবার বলি। বাদুড় হচ্ছে ফল খেকো বাদুড়, মানে হচ্ছে ওরা বিভিন্ন ফল খায়, দেখবেন ওই ফল খেয়ে কিছুটা খেলো, বাকি ফল থেকে গেল। এবার ফলের আমরা অনেক সময় ফল মার্কেট থেকে কিনছি, বা বিশেষ করে গ্রামের দিকে কোনো ফল পড়ে থাকলো, অল্প একটু দেখা যাচ্ছে খাওয়া আছে, সেই জায়গাটা একটু কেটে মানুষ খেয়ে নিল। তাহলে ওই ফল খেয়েছে, ওর যে লালা রস বা মলমূত্র ওই ফলের টাচে এসছে, সেখান থেকে মানুষ যখন ওই ফলের টাচে আসবে মানুষের স্প্রেড করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই শীতের টাইমে যখন খেজুরের রস দেখুন ঘাড়ে করে গ্রামের দিকে খেজুরের রস বের করা, এবার এই খেজুরের রস ওরা খেতে গেল, সেখানে গিয়ে ওর লালা ওর ভিতরে গেল, বা মলমূত্রের মাধ্যমে ওখানে কাছে চলে এলো। সেই খেজুরের রস যখন মানুষ খাচ্ছে তখন কিন্তু তার ভিতরে এটা হবে, মানে ছড়াতে পারে। এই যে স্যার দুজন নার্স সাথে শোনা যাচ্ছে বাংলায় আতঙ্কিত, সেজন্য জেপি নাড্ডা কালকে ব্যানার্জিকে ফোনও করেছেন, কার্যত বাংলায় যে কোনো ধরনের প্রোটেকশন দেবেন তারা বলেছেন, কেন্দ্র সহায়তা করবেন, বারবার করেই জেপি নাড্ডা বলেছেন। কিন্তু একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি, এই যে দুটো নার্স তাহলে কি করে আক্রান্ত? না, এবার ওইটা দেখুন কেন্দ্রের যে টিম এসছে অলরেডি আজকে এসছে, তারা চেষ্টা করছে সোর্স আইডেন্টিফাই করার। এই যে বললাম না, সোর্স আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু ওই এরিয়ার পুরো সার্ভে করতে হবে, ওনারা কার কার কন্ট্যাক্টে গেছিলেন, কোনো খেজুরের রস, যেহেতু ওনারা গ্রামের দিকে পূর্ব মেদিনীপুর এবং কাটোয়াতে বাড়ি, সেই জায়গায় গিয়ে কখনো খেজুরের রস খেয়েছে কিনা, বা সেই জায়গায় এই ধরনের ফল খেকো বাদুড় আছে কিনা, বাদুড়গুলোকেও সার্ভে করতে হবে, তারা যে সেই এরিয়ায় পাওয়া যাচ্ছে কিনা, তবেই একমাত্র বোঝা হবে এর সোর্স। কিন্তু এটা বললাম না যে দীর্ঘদিন এই ধরনের বাদুড় কিন্তু দীর্ঘদিন ধরে এই ভাইরাসটাকে ক্যারি করতে পারে। এইবার হচ্ছে মানুষের কন্ট্যাক্টে আসছে। মানুষের কন্ট্যাক্টে কেন আসছে? দেখুন, এই ডিজিজটা সব থেকে বেশি কিন্তু ভারতবর্ষে যদি দেখা যায় তাহলে কেরালা আর হচ্ছে পশ্চিমবঙ্গে, কেরালাতেই ম্যাক্সিমাম। এবার কেরালা আর পশ্চিমবঙ্গে কেন, অন্য স্টেটে নেই কেন? অন্য স্টেটে কি বাদুড় নেই? আছে। এই যে আমাদের সোসাইটি যত ডেভেলপমেন্ট হচ্ছে তত ফরেস্টগুলোকে কী করা হচ্ছে, কেটে ফেলে শহর তৈরি হচ্ছে। তো যত বেশি শহর তৈরি হবে, তো ওই যে বাদুড়গুলো জঙ্গলে ছিল তারা তো আলটিমেটলি এবার মানুষের সংস্পর্শে, মানে মানুষের বাড়িতে যে বাগান আছে সেই বাগানে ফল খেতে শুরু করবে। এই যে হচ্ছে, প্লাস জলবায়ু পরিবর্তনের পরে দেখা যায় যে এই বাদুড়ের যে তাদেরও লাইফস্টাইল সেগুলোও কিন্তু চেঞ্জ হয়। বাদুড় যত মানুষের কন্ট্যাক্টে আসবে তত বেশি এই রোগটা ছড়াবে। ফল খেতে থাকবে। দেখুন, প্রথমে যে উপসর্গ হয় হচ্ছে জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, সর্দি হতে পারে, এই ধরনের সিমটমগুলো প্রথম ইনিশিয়ালি দেখা যায়। কিন্তু এটা 24 থেকে 48 ঘন্টার ভিতরে, 48 থেকে 72 একটা মারাত্মক জিনিস করে ব্রেনে ইনফ্লামেশন, যেটাকে বলে অ্যাকিউট এনকেফালাইটিস। এবং এই এনকেফালাইটিস হওয়ার পরে মানুষ কিন্তু খুব খারাপ জায়গায় চলে যায়, মানে সিমটম যেমন খিচুনি হলো, তা ডিসওরিয়েন্টেশন, মানে তার সেন্সোরিয়ামটাই অল্টার্ড হয়ে গেল। এই জন্য বলা, দেখুন সব ভাইরাল ফিভারে জ্বর হয়, ব্যাকটেরিয়াল ফিভারে জ্বর হতে পারে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে জ্বর আসলে আপনি কী করে বুঝবেন? হ্যাঁ, জ্বরের সাথে সাথে আপনি যদি দেখতে পান যে তার বিহেভিয়ারে চেঞ্জ হচ্ছে, যে সে দেখা যাচ্ছে যে সেন্সোরিয়ামটা অল্টার্ড হয়ে গেছে, তখন কিন্তু আপনাকে পজিটিভলি নিতে হবে যে এর নিপা ভাইরাস থাকলেও থাকতে পারে। বা যদি তার হিস্ট্রি থাকে যে রিসেন্টলি সে খেজুরের রস খেয়েছে, বা দেখা যাচ্ছে এরকম, আমরা শীতকালে প্রত্যেকেই খাচ্ছি, আপনি না এই টাইমে শীতকালে কিন্তু খেজুরের রসটা যেহেতু এই ধরনের প্রভাব দেখা যাচ্ছে, খেজুরের গুড়েও থাকতে পারে না, খেজুরের গুড় আপনি যখন, এই জন্য বলা হচ্ছে যে খেজুরের রসটাকে ওইভাবে খাবেন না, আপনি হিট দিয়ে গরম করে খান, মানে গুড় তৈরি হয়ে গেল। আপনি নোলেন গুড়ের সন্দেশ খান, অসুবিধা নেই, মানে যাদের ডায়াবেটিস যদি না থাকেন।
কিন্তু ওই কাঁচা রসটা আপনি খাবেন না, রসটাকে আপনি ফুটিয়ে নিয়ে খান, তাহলে আপনার এই প্রবলেম হবে না। আপনি যে ফলটা খাচ্ছেন যদি দেখেন ফলটা ইনট্যাক্ট আছে, মানে কোনো জায়গায় খাওয়া নেই, সেই ফল খান। আর তা হলেও ফলের এমনি কাছেও যেতে পারে, ভালো করে ধুয়ে খাবে। প্লাস হচ্ছে এখানে কয়েকটা জিনিস আমি বললাম, অ্যাকিউট এনকেফালাইটিস হয়, তার সাথে হচ্ছে কিন্তু শ্বাসের সমস্যা হয়, মানে লাংসে ইনভলভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তো সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি প্রোটেকশান নেবেন। মানে এইটা যে শুধুমাত্র প্রাণী থেকে মানুষের ছড়াচ্ছে, আবার মানুষ থেকে মানুষেও ছড়ায়। তো সেক্ষেত্রে কিন্তু কী করতে হয়, হাইজিন মেনটেন করতে। বা কোভিডের সময় আমরা N95 মাস্ক দিচ্ছিলাম, সে N95 মাস্ক ইউজ করা যেতে পারে। বা যেখানে আইডেন্টিফাই হয়েছে এই যে দুজন নার্স, তাদের এখনো পর্যন্ত 110 থেকে 120 জন কন্ট্যাক্টে গেছে, তাদেরকে আইসোলেট করতে হবে। তাদের যদি মানে কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। তাদের যদি সিমটম থাকে, তাহলে সিমটম থাকলে হসপিটালাইজড কোয়ারেন্টাইন করতে হবে। আর যদি সিমটম না থাকে তাহলে ওই হোম আইসোলেশন করা যেতে একটা পারে। জিনিস বলা হচ্ছে এটা মারণ রোগ, সেখান থেকে মানে এই যে আমাদের যে বাংলার যে ইনফ্রাস্ট্রাকচার স্বাস্থ্য ব্যবস্থা, সেখান থেকে রিকভারি করার সুবিধা মানে সম্ভব হবে না? এই যে কেন্দ্রের সহায়তার কথা বলা হচ্ছে বারবার করে, কেন্দ্রের সহায়তা নিলে ভালো হয়। আপনি না, কেন্দ্রের দেখুন এই সমস্ত ক্ষেত্রে এগুলো তো মানে সারা বছর ডিজিজটা থাকে না, খুব অল্প অল্প কেস। আপনি দেখবেন 2001, 2003, 2004, এটা ভয়াবহ, মানে এর মর্টালিটি রেট 40 to 75%। আর হচ্ছে কোনো কোনো জায়গায় দেখা যায় 90%। সেখানে আমাদের কোভিডের মর্টালিটি রেট কত ছিল, সারা বিশ্ব যদি দেখা যায় কেস ফ্যাটালিটি 1 to 3%। তাহলে আপনি ভাবুন যে ম্যাক্সিমামটাই কিন্তু মারা যায়। তো তার মানে হচ্ছে যে এটার ফ্যাটালিটি রেট এবার কি হয়, কোভিডের মতো যে স্প্রেড করে, মানে কোভিডের স্প্রেডটা অনেক বেশি হচ্ছিল বা বেশি লোক এফেক্টেড হচ্ছিল কেন, কারণ কোভিডের সাথে সাথে মানুষ মারা যায় না, অনেক দিন ধরে সে বেঁচে আছে, ম্যাক্সিমামটাই বেঁচে যাচ্ছিল। আর সেক্ষেত্রে এই ডিজিজটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এনকেফালাইটিস হয়ে, ব্রেনে ইনফ্লামেশন হয়ে, কেউ ভেন্টিলেশনে চলে যাচ্ছে, কেউ কোমায় চলে যাচ্ছে, এবং মর্টালিটি এত তাড়াতাড়ি মারা যাচ্ছে যে সে স্প্রেড বেশি লোকের ভিতরে করতে পারে। এইটা একটা সুবিধা। কিন্তু আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, দেখুন কোভিডের পরে একটা সমস্ত মানে ভারতবর্ষের সব স্টেটেই কমপ্লিটলি ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হয়েছে, এটা অস্বীকার করা যায় না। সেই সময় সেন্ট্রালের বিভিন্ন ফান্ড, PM কেয়ার্সের ফান্ড থেকে বিভিন্ন, এবার আমাদের আরজি করের ক্ষেত্রে আমি কেন বলবো, আরজি করে তো ওই যে 14ই আগস্ট আপনারা জানেন, সমস্ত দামি দামি ভেন্টিলেটার যেগুলো ওই PM কেয়ার ফান্ড থেকে যখন দেওয়া হয়েছিল সব ভেঙে চুরমার করে দিয়েছে। তো আমাদের ক্ষেত্রে কিন্তু ওই যে ভেন্টিলেটারের যে সাপোর্ট সেটা নেই, কারণ গ্রাউন্ড ফ্লোরে সে কোনো ভেন্টিলেটার নেই, বাইপ্যাপ নেই, সে সমস্ত ক্রাইসিস আছে। কিন্তু ব্যবস্থা করতে হবে। এখন এইটা অলরেডি যেটা স্বাস্থ্য ভবন থেকে আমি যেটুকু লাস্ট নিউজ পেয়েছি, বেলেঘাটা আইডিকে বলা হয়েছে যে তোমরা আইসোলেটেড সিসিউ রাখো। ওদের সিসিউ আছে, বাট আইসোলেটেড করে আইসিইউটা রাখা, যাতে হচ্ছে পেশেন্ট এরপরে যদি আর কোনো কেস পাওয়া যায় তাহলে ওখানে ভর্তি হবে। আরজি করে দেখুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে, কিন্তু সেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে 10টা মাত্র বেড আছে, আর বাকি সেই জায়গায় সেইভাবে কিছু নেই। এবার এটাকে তো আইসোলেট করতে হবে, অন্যান্য পেশেন্ট আছে তাদেরও সিসিউ সাপোর্ট দরকার, তাদেরই বেড অনেক সময় পায় না। তো সেই জায়গায় আইসোলেটেড করাটা এই মোমেন্টে নেই। এখন যদি উদ্যোগ নিয়ে করা হয় বা গভর্নমেন্টের পারমিশন আছে, কারণ সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ইমার্জেন্সির ওই যে গ্রাউন্ড ফ্লোর, যে বড় গ্রাউন্ড ফ্লোর যেখানে মানে ভেন্টিলেটার ছিল, বাইপ্যাপ ছিল, ওটা তো পুরোটাই ভাঙা। তাহলে আপনাকে নতুন করে সেট আপ করতে গেলে একটা টাইম সাপেক্ষ, সেটা করতে গেলে এখন যদি গভর্নমেন্ট চায় সেটা করবে, কারণ ওই কাজটা দিন পড়ে আছে। আমি বলছি স্যার, এই রোগ থেকে বাঁচতে গেলে আপনি বললেন ফল ধুয়ে খেতে হবে, বা যদি খাওয়া ফল হয় সেগুলো খাবেন না, মানে বিভিন্ন রকম প্রোটেকশন, স্যানিটাইজার বা মাস্কই আগে আমরা করোনার জায়গায় ফিরে যাচ্ছি। দেখুন করোনার জায়গায় মানে এইটা করোনার মতো অত স্প্রেড এর আগেও যেখানে হয়েছে হয়তো 50টা 60টা কেস পাওয়া গেছে, করোনার মতো লাখে লাখে কেস হয়, যেহেতু বাংলায় দুটো হয়েছে। এবার ওর যে যারা কন্ট্যাক্টে এসছে তাদের থেকে কতটা স্প্রেড করছে, বা দেখা যাচ্ছে এই যে সোর্স, আপনাকে দেখতে হবে যে কোন ফল থেকে, বাদুর তো সব জায়গায় আছে, এবার সেটাকে দেখতে হবে কোন জায়গা থেকে রোগটা এলো, মানে কোন জায়গার বাদুরগুলো এই ফল থেকেও বাদুর, ওই মেদিনীপুর, কাটোয়া, ওই জায়গাগুলো, হ্যাঁ ওই জায়গাগুলো, ওই এরিয়াগুলোতে এবার সার্ভে করতে হবে, সার্ভে করে দেখতে হবে। বেসিক্যালি যে বললাম একটা মিডিয়াস বলে যে জেনাসটা রয়েছে, প্রজাতি রয়েছে, সেটাই ভারতবর্ষে এবং বাংলাদেশে করে। তো ওই প্রজাতির ফল খেকো বাদুর বা টেরোপাস মিডিয়াস কোথায় আছে সেগুলোকে অবশ্যই স্বাস্থ্য ভবন বা আমাদের যে যারা এগুলোর তদারকি করেন তারা খুঁজে বের করবে। বলছি কালকে জেপি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছে, তারপর থেকে আপনাদের স্বাস্থ্য দপ্তরে বা মানে এই হসপিটালগুলোর মধ্যে কি তৎপরতা বেড়েছে আরও? তৎপরতা দেখুন অফিসিয়াল ডিরেক্টিভ না আসলে, এখন তো ধরুন মিডিয়ার যুগ বা অন্যান্য যুগ, বাই ফোনে সবার সাথে কথা হয়ে আছে, এখনও সরকারিভাবে গাইডলাইন কোনো কিছু জারি করেনি। যেটুকু হয়েছে হয়তো অফিসিয়ালি বেলেঘাটা আইডিকে অর্ডার দেওয়া হয়েছে, আরজি করে এখনও কোনো অর্ডার এসছে কিনা সকাল থেকে আমি টিলদাও জানি না, কিন্তু আরজি করে মানে দেখুন আরজি করে করলেও আপনাকে লাস্টের দিকে ভেবে নিতে গেলে, কারণ আরজি করে তো এমনিতেই
যে ব্যবস্থাটা ছিল সেটা তো নেই। ফার্স্ট আমরা তাহলে বেলেঘাটা আইডি বা এসএসকেএম, বেলেঘাটা আইডি, এসএসকেএম, ক্যালকাটা মেডিকেল কলেজ, কারণ আরজি করে তো সিচুয়েশনটা সেই জায়গায় নেই, মানে আরজি করকে ডিরেক্টিভ দিয়েও বা কি করবে। কিন্তু হ্যাঁ অবভিয়াসলি এখন কোনো জায়গায় এফেক্টেড হলে আরজি করে পেশেন্ট তো আসতেই পারে, তো তখন স্বাস্থ্যভবনকে জানাতে হবে, তারা সেখানে যেখানে অ্যারেঞ্জ করবে। আরজি করের এই মুভমেন্টে অ্যারেঞ্জ করতে গেলে বেশ সময় সাপেক্ষ, জায়গা দরকার, সেটা একটু ডিফিকাল্ট। স্যার আর একটা জিনিস সবশেষ আমি জানতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা মেনলি, মানে এই যে ধরুন জ্বর তো আমারও হতে পারে, আজকে হলো জ্বর, কালকে থাকলো 3 দিন 4 দিন, জ্বরটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। জ্বরের সাথে সাথে আপনি কি কি উপসর্গ বলছেন আরেকবার যদি আমরা। সব থেকে বেশি দেখুন জ্বরের সাথে যদি আপনি দেখেন, জ্বরের সাথে মানুষের পেটে ব্যথা হয়, বমি লাগতে পারে, গায়ে হাত পায়ে ব্যথা, সেটা অন্যান্য ভাইরাল ডিজিজেও থাকে। কিন্তু এই ডিজিজের ক্ষেত্রে আপনি কী করে বুঝবেন? বিহেভিয়ারের সাথে চেঞ্জ, যে কনফিউশন স্টেটে আছে, চিনতে পারছে না, তার নর্মাল লাগছে না কথাবার্তার ভেতরে, এই সমস্ত বিহেভিয়ারাল প্যাটার্ন, অ্যাবনর্মাল একটা বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তখনই আপনাকে কিন্তু ভাবতে হবে। সেটা কদিনের মধ্যে বোঝা যাবে? সেটা দেখুন, এটার ইনকিউবেশন পিরিয়ড জেনারেলি 4 থেকে 14 দিন হয়। এইবার হচ্ছে যে সেটা 45 দিনও কোনো কোনো ক্ষেত্রে হয়। এবার দেখা যাচ্ছে কোনো একটা মানুষ যে গ্রামের দিকে বাড়ি, ওর ওখানে খেজুরের রস পাওয়া যায়, খেজুরের রস খেয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে জ্বর আসলো, জ্বর আসার পরে তার হঠাৎ করে তার বাড়ির লোক দেখছে বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, তখনই আপনাকে সতর্ক হতে হবে, এবং সতর্ক হওয়ার পাশাপাশি আপনাকে লোকাল ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। এবং দেখুন যে কোনো জায়গায় আমরা তো সতর্ক হয়ে গেলাম, আমরা এরপরে যে জায়গায় গ্রামের থেকে আমরা তো সব পেশেন্টদের যে জ্বর আসছে তার বাড়ির ঠিকানা কোথায়, সেই সমস্ত জায়গায় খেজুরের রস খেয়েছে কিনা, জ্বর আসা পেশেন্টকে আমরা তো জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করবোই তারা খেজুরের রস খেয়েছে কিনা, বা তার বাড়ির আশেপাশে এরকম খেজুরের রস তৈরি হয় কিনা, সেগুলো সমস্ত হিস্ট্রিগুলো নিতে হবে। কোন গ্রাম, এরিয়াটা দেখতে হবে। দেখুন এখন তো আমার কলকাতার ভিতরে তো খেজুরের গাছ সেভাবে নেই বা পাওয়া যাবে না, পাওয়া যাবে যে আমাদের এখানে যারা আসে বসিরহাট বনগা চত্বরে পেশেন্ট, তো তাদের ওখানে এগুলো খুব বেশি। আচ্ছা স্যার, একদম যারা সুস্থ মানুষ এখন রয়েছে তাদেরকে, তারা এইটা প্রোটেকশনের জন্য তারা, আপনি মাস্কের কথা বললেন সেটা আমরা করোনার ক্ষেত্রে ইউজ করেছি, কিন্তু আর কি প্রোটেকশন বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি প্রোটেকশন? সবসময় হ্যান্ড হাইজিন মেনটেন করবো না, আমরা যেটা করেছিলাম স্যানিটাইজার ইউজ করা, হ্যান্ড হাইজিন করা, আর ওই যে সব থেকে বড় যে জিনিসটাই পড়ে রয়েছে সেটা খেজুরের রস, ওইটা থেকে অ্যাভয়েড করা। আর আমরা তো বাড়িতে ফ্রুটস খাই, দেখুন এমন কোনো লোক নেই যে ফ্রুটস খায় না, ফ্রুটসগুলো খাওয়ার সময় খুব ভালো করে ধুতে হবে, একবারের জায়গায় 2বার ধুতে হবে। আর কোনো ফ্রুটস আমি বলবো যে ফ্রুটসে যদি একটু কাটাও থাকে, মানে ধরুন একটা উপর থেকে একটা লেয়ার উঠে গেছে, সেই ফ্রুটকে আপনি আইদার ওটাকে অ্যাভয়েড করুন, ডিসকার্ড করে দিন, বা খুব ভালো করে ওই জায়গায় পুরো অংশটা কেটে দিন, হাফ কেটে দিন, কারণ ডাউট হতেই পারে, না খাওয়াটা ভালো। আর আপনি যখন দোকানে কিনতে যাচ্ছেন, দোকানে দেখে নিন যে এই ফ্রুটসগুলো এরকম কিছু আছে একটা করে দেখা সম্ভব। এখন দেখুন কেউ যদি 1 কিলো আপেল, এই টাইম পিরিয়ডটা দেখুন, এটা হচ্ছে বাংলাদেশে যেমন সিজনাল, এইটা বা খেজুরের রস এটাও তো সিজনাল, সারা বছর হয় না, তাহলে আপনাকে এই টাইম পিরিয়ডের জন্য কিন্তু সতর্ক হতে হবে। এছাড়াও তো কিছু নেই। দেখুন স্পেসিফিক সব প্রতিটা মানে আমাদের এখানে যদি হসপিটালে সারাদিনে 100টা পেশেন্ট ধরুন জ্বরের পেশেন্ট আসে, এবার সবার পক্ষে তো এটা সবার হবে তা তো নয়। আপনারা কি স্যার টেস্টটা কিভাবে হচ্ছে? একটু টেস্টটা এটা যেটা হচ্ছে, যেমন হচ্ছে থ্রোট সোপ নেওয়া হতে পারে, তারপর ব্লাড স্যাম্পল নেওয়া হতে পারে, সিএসএফ করা যেতে পারে, এটাও এলিজা, আরটিপিসিআর এগুলো করা যেতে পারে। এইটা রিপোর্টটা দেখুন, এখন যে রিপোর্টগুলো পাঠানো হচ্ছে সেটা হচ্ছে এই বারাসাতের যে কেসটা, সেটা হচ্ছে ইসে পাঠানো হয়েছে, পুনের যে সেন্টার আছে জিনোমিক সিকোয়েন্স করার জন্য সেখানে, আর তার আগে এর যে টেস্টটা করার জন্য কল্যাণী এমস। এবার ফ্যাসিলিটি 24 থেকে 48 ঘন্টা এরকম, এক্সাক্ট টাইমটা আমার এই মোমেন্টে মনে নেই যে কত টাইমে এই রিপোর্টটা দেয়, তবে মোটামুটি জিনোমিক সিকোয়েন্সটা করতে হয়। তবু স্যার মানে এই যে আপনি বলছেন মৃত্যুর হার অনেকটাই বেশি, বলে কি মানে বাঁচার চান্স থাকে না একদমই? 40 to 75% মর্টালিটি রেট, আর 90%ও কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে। আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই মানে 60 জনের ভিতরে 40 জনই মারা গেছে, এরকমও হয়েছে। মানে আপনি হিস্ট্রি দেখেন, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে, সেই হাহাকার না আতঙ্ক, দেখুন আতঙ্কিত হয়ে তো কোনো কিছু সমাধান হবে না। আপনাকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আপনাকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা যদি এই জিনিসগুলোকে ফলো করি, যে মানুষটার ধরুন ডায়াবেটিস আছে, সেই মানুষটাই কি সে যদি এখন সবসময় ভাবে যে আমি মিষ্টি খাবো বা আমি মেনটেন করবো না, তাও অবভিয়াসলি তার ডায়াবেটিস থেকে কমপ্লিকেশন বাড়বে। তো এই টাইম পিরিয়ডে আপনাকে সচেতন হতে হবে। আমি যদি এই পিরিয়ডে ওই কাঁচা ওই খেজুরের রস না খাই, আমি যদি ওই মানে যে ফলটা খেয়ে ফেলেছে লোভে পড়ে সেই ফল খেয়ে ফেললাম, এগুলো ধরুন গ্রামের দিকে অনেক সময় ভুলবশত বাচ্চারা এগুলো করে ফেলে, ওরা ভাবলো না হয়তো গাছের নিচে ফল পড়ে আছে, কিন্তু আদতে দেখা যাচ্ছে সব ফলটার কিছু অংশ খাওয়া। এই ব্যাপারে সচেতন, বিশেষ করে বাড়ির বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চা
এগুলো গ্রামের দিকে অনেক স্যার, বেশি হয়। এগুলো কারা বেশি এফেক্ট হতে পারে শিশুদের ক্ষেত্রে, বা এই ডায়াবেটিস আপনি বললেন বিশাল অঙ্কের মানুষ ডায়াবেটিস তারা আক্রান্ত, তাদের কি বেশি সম্ভাবনা, এই কাদের ক্ষেত্রে বেশি দেখুন, সম্ভাবনা? সব থেকে বেশি যাদের এফেক্ট হয় তারা হচ্ছে যে এফেক্টেড পার্সন, তার সাথে কারা কন্ট্যাক্টে আছে, বিশেষ করে তার বাড়ির লোক। ফার্স্ট কন্ট্যাক্ট বাড়ির লোক হবে। আবার হসপিটালে আসলে হসপিটালে কন্ট্যাক্ট বেশি। একটা টাইমে দেখা গেছিলো মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার কোনো একটা হসপিটালে, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম কন্ট্যাক্ট ছিল হচ্ছে ওই হসপিটালের লোকজন। তার মানে ওখানে হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্ট বা ট্রান্সমিশন সব থেকে বেশি হচ্ছে, যার জন্য ওখানে বেশি দেখা গেছিলো। আর একটা হয় যাদের হচ্ছে ইমিউনিটি কম। ইমিউনিটি কম থাকলে দেখুন ডায়াবেটিস তাহলে আছে বা বাচ্চারাও যাদের হতে পারে। HIV আছে, তাদের ক্ষেত্রে সবসময় ইমিউনিটি ডাউন থাকে। তো তাদের ক্ষেত্রে যে কোনো ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন সবসময় এফেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে যার ইমিউনিটি কম তার অবভিয়াসলি হবে। এই জন্য যে যখনই ডিজিজ ডায়াগনোসিস হলো, তার সাথে বাড়ির লোক কারা কন্ট্যাক্টে আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড হচ্ছে হসপিটালে গেলাম, হসপিটালে কার সাথে কন্ট্যাক্ট হলো সেই একটা ব্যাপার। আর থার্ড হচ্ছে যাদের একটু ইমিউনিটি কম আছে, বিভিন্ন কোমরবিডিটিস রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস যদি থাকে, HIV থাকে, ক্যান্সার থাকে, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেছিলাম করোনার সময় ডক্টরদেরকে পুরো প্রোটেকশন নিয়ে সেইভাবেই চিকিৎসা কি এই নিপা ভাইরাসের ক্ষেত্রেও হচ্ছে? অবভিয়াসলি PPE কি করতে হবে, কারণ মানুষের থেকে দেখুন হিউম্যান টু হিউম্যান স্প্রেড করে কি করে, একটা হচ্ছে লালা রসের মাধ্যমে বা বিভিন্ন বডির ব্লাড তরল এগুলোর মাধ্যমে স্প্রেড করতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন যে পেশেন্টকে ট্রিটমেন্ট করাচ্ছে পুরো আইসোলেটেড, বা যে ডাক্তাররা বা নার্স হেলথ কেয়ার ওয়ার্কাররা যাচ্ছে PPE কিট, যেটা আমরা ওই টাইমে ইউজ করেছিলাম, তাকে দেখতে গেলেও PPE কিট পরেই দেখতে যেতে হবে, বা বাড়ির লোক যদি দেখতে যেতে যায় তাকেও PPE কিট পরতে হবে। মানে করোনার ক্ষেত্রে যেটা হয়েছিল এখানে বাড়ির লোককে কি অ্যালাউ করা হবে সেইভাবে? দেখুন, এখন তো এটা হচ্ছে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে। যদি অ্যালাউ করাও হয় তো সেক্ষেত্রে PPE কিট পরে। আমাদের দেখুন প্রথম দিকে করোনার দিকে যতটা রুলস স্ট্রিক্ট করা হয়েছিল, পরের দিকে তো রিল্যাক্সেশন হয়েছিল। তো সেক্ষেত্রে স্যার, একদম আমি বলছি স্যার, এই যে দুজন নার্সের কথা জানা যাচ্ছে, তাদের কি শারীরিক কন্ডিশন আপনার কাছে কিছু হবে? দেখুন, আমার কাছে যেটুকু আছে তার সম্ভবত অ্যাকিউট ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়েছে, লাংস ইনভলভেড এবং ভেন্টিলেশনে গেছে, খুব ক্রিটিক্যাল অবস্থা। এই জায়গা থেকে হ্যাঁ, আমি প্রে করবো অ্যাজ এ ডক্টর হিসাবে বা একজন হিউম্যান বিং হিসাবে তারা সুস্থ হয়ে ফিরবে। বাট তার ক্ষেত্রে কিন্তু রিস্কটা অনেকটি বেশি, কারণ যেহেতু ভেন্টিলেশন আছে, সম্ভবত একজন ইনভেসিভ ভেন্টিলেশন, একজন নন ইনভেসিভ ভেন্টিলেশন আছে। এখন এক্স্যাক্ট পেপার আমার কাছে নেই, কিন্তু যেটুকু আমি নিউজ মাধ্যমে জেনেছি তাতে কন্ডিশন ক্রিটিক্যাল আছে। এবং আমি চাইবো তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরুক আর এই ডিজিজটাতে স্প্রেড না হয়। এবং কেন্দ্র সরকারকেও যেমন সচেতন হতে হবে, কারণ কেন্দ্র সরকারের কালকে যিনি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, আমাদের এখানকার মুখ্য সচিব প্লাস রাজ্যের স্বাস্থ্য সচিবের সাথে কথা বলেছেন এবং সব রকম সাহায্য করবেন বলে, এবং স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। অবভিয়াসলি এই ব্যাপারে কেন্দ্রকে সচেতন হতে হবে, কারণ কি এই জিনিসটা যদি স্প্রেড একবার করে যায় না, কোভিডে একটা আমাদের এক্সপিরিয়েন্স আছে, যার জন্যই কিন্তু কেন্দ্র অত তাড়াতাড়ি তৎপর হয়েছে। তো আমি আশা করি কেন্দ্র রাজ্য এই ব্যাপারে খুব তৎপরতার সাথে কাজ করবে, যেটা আমাদের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যে ডিফারেন্সটা দেখা যায়, কেন্দ্র এটা বলেছে রাজ্য ওটা মানবে না, রাজ্য এটা বলেছে কেন্দ্র মানবে না। এক্ষেত্রে কিন্তু তা নয়, রোগের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য কোঅপারেট নিয়ে কাজ করতে হবে। এই সময় দরকার পড়লে যেটা হয়, দেখুন আমাদের কোভিডের সময় একটা সুবিধা হয়েছিল কি, কোভিড তো ধরুন চলে গেছে, সেই সময় আমাদের আরজি করে অনেক ভেন্টিলেটার বেড়েছিল, দুর্ভাগ্যবশত 14 আগস্ট আমাদেরই ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে গেছে। আজকে অনেক পেশেন্ট আমার সামনে যখন আসে আমি দেখতে পাই ভেন্টিলেটার পায় না, পেশেন্ট মারাও যায় চোখের সামনে, কিছু করার নেই, আমাদের গালিগালাজ করে, আমরা শুনি, কি করব, কিছু করার নেই। এই পিরিয়ডে সরকার যদি আবার অনুদান দিয়ে যদি কিছু ভেন্টিলেটার, দেখুন আমাদের যা পেশেন্ট লোড ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে, তো সেই ক্ষেত্রে এই সুযোগে যদি সরকার আলাদাভাবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, যে প্রতিটা হসপিটালে একটা আইসোলেটেড CCU বা আবার ভেন্টিলেটারের ব্যবস্থা, বাইপ্যাপের ব্যবস্থা, আলাদা ICU সেট আপ, তাতে আমাদের হেলথের উন্নতি হবে। আমি চাই এটা হয়েছে, কেন্দ্র সরকার তার ফান্ড দিক বা রাজ্য সরকার তার আরও বাজেটে হেলথ বাজেটটা বাড়িয়ে নানাভাবে তৈরি করুক, যাতে আমাদের কোনো ধরনের এর আগে কোভিড এসছে, আজকে নিপা এসছে, এরপরে ধরুন আরও আর একটা, কারণ প্যান্ডেমিকের তো কোনো ঠিক নেই। প্যান্ডেমিক এইটারও প্যান্ডেমিক পোটেনশিয়াল আছে, যদি সেইভাবে স্প্রেড করতে থাকে এটাও প্যান্ডেমিক হতে পারে। কোভিডের যে প্যান্ডেমিক হয়েছে আপনার তো এক্সপিরিয়েন্স আছে, তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে আপনাকে সেইভাবে ঢেলে সাজাতে হবে। এবার মুশকিলটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় তো বাজেট কম। আপনি যদি বলেন যে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা ধরুন আমাদের পিজিতে আমি মনে করি পিজি একটা প্রাইভেট হসপিটালের থেকেও আগে, পিজিতে যে ব্যবস্থা, কিন্তু বাকি সব জায়গায় তো নেই। আমার আরজি করে পিজির ধারে কাছে, এবার খুব খারাপ অবস্থা। পিজি আর আরজি করে যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এবার আমি তো চাইবো আমার আরজি কর পিজির মতো হোক, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। তো আমরা সেক্ষেত্রে দেখুন পেশেন্ট ওখানকার যে ডাক্তারবাবুরা তারা ট্রিটমেন্ট করতে পারে, তাদের সব ফ্যাসিলিটিস আছে যেটা আরজি করে নেই। তো অবভিয়াসলি আমার এই হতাশাটা আছে। তো আমরা এখানে যারা ডাক্তারি করি আমরাও চাই
যে এই যে কোভিড হলো তার জন্য 10টা ভেন্টিলেটার সেন্ট্রাল গভর্নমেন্ট তখন যেটা বাড়িয়েছিল, এখন এই নিপার সূত্রে যদি মানে আমি চাইবো না ডিজিজটা হোক, কিন্তু 10টা ভেন্টিলেটার তো আসতে পারে, হেলথের বাজেট তো বাড়তে পারে, তাতে এই ভেন্টিলেটার যে শুধু মানে নিপাতে লাগবে তা তো নয়, ভবিষ্যতে মানুষগুলোর অন্যান্য রোগের ক্ষেত্রেও লাগবে, কারণ এটা খুব ম্যান্ডেটারি, কারণ ক্রাইসিস এভরিডে আমরা ফেস করছি। এবং আপনি দেখবেন, আপনারাও যারা সংবাদ মাধ্যম আছেন, প্রচুর মানুষের দেখবেন যে তারা ভেন্টিলেটর পাচ্ছে না, আইসিইউ পাচ্ছে না, আপনাদের কাছেও প্রচুর ফোন যায় আশা করি, কারণ এই ধরনের পেশেন্ট আপনারাও মাঝে মধ্যে নিউজ করেন যে পাইনি, অ্যাকচুয়ালি নেই। 10টা সিসিউ বেড আছে, আপনি কি পেশেন্টকে নামিয়ে দেবেন? সম্ভব নয়, পেশেন্ট দেখা যাচ্ছে 20টা, এটা তো বড় সমস্যা।